চকিতে সেদিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল মিতুল। এই মানুষটাকে সে কল্পনাও করেনি এখানে। এখানে কেন? নিশান সাহেব, আপনি এখানে? হ্যাঁ, আমাকে তো বলা হয়েছে আমার বাবার কোনো বন্ধুর মেয়ে এখানে আমার জন্য অপেক্ষা করছে, তাই এসেছে। আমি তো ভাবতে পারিনি সে মেয়েটি আপনি। হোয়াট এ কোইন্সিডেন্স। নিজের কানকে বিশ্বাস করতে পারল না মিতুল। নিশানই তাহলে বাবার পছন্দের সে পাত্র? এখন কি হবে? নিশানকে সে কিভাবে বলবে তারই সবচেয়ে কাছের বন্ধুকে মিতুল পছন্দ করে? নিশানকে বিয়ে করার চিন্তা মাথায় এলেই যেন জমে যাচ্ছিল মিতুল। তার সাথে কি হচ্ছে এসব? কোন গোলক ধাঁধায় পড়লো মিতুল? মিতুলের বিব্রত মুখটির দিকে তাকিয়ে নিশান ওকে সহজ করার জন্য সুন্দর করে হাসলো। হেসে বলল, যেহেতু ঘটনাচক্রে এসেই পড়েছি, এখানে চলুন বসা যাক, প্লিজ বসুন। মিতুল বসলো, যদিও কিন্তু মনে মনে ভীষণ বিচলিত সে। নিশান সব দিক থেকেই পারফেক্ট পাত্র হিসেবে, তাই বাবার নিশানকে ভালো লাগাটা খুব স্বাভাবিক। মানুষটা অচেনা কেউ হলে সে খুব সহজভাবে বিষয়টা বলতে পারতো। নিশান হওয়ায় এখন কেন যেন খুব কঠিন লাগছে সব তার কাছে। কি ব্যাপার মিতুল, কি এত ভাবছেন? না, কিছু না। আচ্ছা, কিছু অর্ডার দিন, আমি কফি নিব 1 কাপ। আমিও। ওয়েটারকে ডেকে 2 কাপ কফি নিল ওরা। নিশান সাহেব, আমি এখানে বাবার কথায় এসেছি। বাবার ইচ্ছে ছিল আমি যেন তার পছন্দ করা পাত্রটির সাথে দেখা করি। আমি জানি, আমার ক্ষেত্রেও সেম কেস। দেখুন, এই মুহূর্তে আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই, কিন্তু বাবাকে বোঝাতে পারছি না ব্যাপারটা। বিয়ের ইচ্ছা নেই নাকি অন্য কোনো কারণ আছে? নিশানের কথা শুনে মিতুল ভেতরে ভেতরে চমকে উঠল। নিশান কি ব্যাপারটা জানে তাহলে? অন্য কি কারণ থাকতে পারে? মিতুল, আশিকার আমার বন্ধুত্ব কতখানি গভীর আপনি হয়তো জানেন না। আমার জীবনে যতজন কাছের মানুষ আছে তার মধ্যে আশিক অন্যতম। ওর মনে কারোর জন্য অনুভূতি তৈরি হবে আর সেটা আমি জানবো না, এটা হবার নয়। আমি আশিকের দিকটা জানি। আমি এও জানি আপনি আশিককে ফিরিয়ে দিয়েছেন। তাহলে আমি ধরে নিতে পারি আশিকের প্রতি আপনার কোনো ফিলিংস নেই। আসলে ব্যাপারটা তেমন নয়। তাহলে ব্যাপারটা কেমন মিতুল? ফিলিংস নেই বলেই তো ওকে ফিরিয়ে দিয়েছেন। আর কদিন আগে আশিকের সাথে আমার কথাও হয়েছে। সে বুঝতে পেরেছে আপনার জীবনে তার কোনো জায়গা নেই, তাই সে আপনার জীবনে সমস্যা তৈরি করার চেষ্টা করবে না। নিশানের কথায় মিতুল ভীষণ অবাক হয়ে গেল। মানুষটি তার কাছ থেকে সরে গিয়েছে তাহলে? এই জন্য এতদিন দেখা করতে আসেনি? এতই সহজ সব কিছু তার কাছে? মিতুলকে চুপ থাকতে দেখে নিশান বলল, আপনি বেশ চমৎকার একটা মেয়ে মিতুল। আমার আগে থেকেই আপনাকে ভালো লাগে। আশিক আপনাকে পছন্দ করে, আমি পিছিয়ে গেছিলাম। এখন যে কোনোভাবেই হোক, যেহেতু আমাদের বিয়ের কথাবার্তা চলার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি চাচ্ছি ব্যাপারটি নিয়ে আগাতে। মিতুল, আপনি আমাকে একটা সুযোগ দিতে পারেন। আশা করি আমি আপনাকে নিরাশ করব না। একজন ভালো জীবনসঙ্গী হওয়ার সবটুকু চেষ্টা আমি করব। আরও অনেক কিছু নিশান বলতে লাগলো। মিতুলের মনে হলো তার সবটা জট পাকিয়ে গিয়েছে। মাথার মধ্যে কেমন যন্ত্রণা হতে লাগলো, বুকটা ভার হয়ে এলো। আশিক এভাবে সরে যাবে মিতুল ভাবেনি। আগে যদিও সে চেয়েছিল ব্যাপারটা শেষ হয়ে যাক, কিন্তু এখন যখন শেষ হয়ে গিয়েছে তার এত কষ্ট হচ্ছে কেন? কেন? মিতুল, কিছু বলছেন না যে? নিশান সাহেব, আমার শরীরটা হঠাৎ খারাপ লাগছে, বাসা যাব। আমরা এই ব্যাপারে পরে কথা বলি। হ্যাঁ অবশ্যই, সরি, আমি ভুলেই গেছিলাম। আপনি মাত্রই সেরে উঠলেন। চলুন, আমি পৌঁছে দিচ্ছি। না, আমি একাই যেতে পারবো। আপনি শিওর? জি। তবুও নিশান মিতুলকে একটা রিক্সা ডেকে দেওয়া অবধি এগিয়ে দিল। রিক্সা চলছে। ঢাকার রাস্তাটা এই মুহূর্তে মোটামুটি ফাঁকা। দুপুরের এই সময়টায় মানুষজন সাধারণত কম বের হয়। গরমও পড়েছে প্রচুর। মিতুলের প্রচুর প্রাণীর তেষ্টা পেল। নিশানের কথাগুলো শোনার পর থেকে তার গলা যেন মরুভূমির মতো শুকিয়ে রয়েছে। রিক্সা মালিবাগের দিকে যেতেই সে রিক্সাওয়ালা মামাকে বলল, মামা, মালিবাগ যাব না, বনানী চলুন। মিতুলের আজ কিছু প্রশ্নের উত্তর চায়। দুপুরের এই সময়টায় বাড়িতে একদম শুনশান নীরব থাকে। তাহমিনা রান্নাঘরে টুকটাক কাজ করছিল। এমন সময় সব নীরবতা ভেঙে কলিং বেল বেজে উঠল। এ সময় কে এলো? তাহমিনা ডোর গ্লাসে চোখ রেখে দেখল মিতুল আপার মতো মনে হচ্ছে। সে খুশিতে আটখানা হয়ে দরজা খুলে 32 দাঁত বের করে উজ্জ্বল হাসি হাসল। আরে মিষ্টি আপা, আপনি কেমন আছেন? আসেন আসেন। বলে মিতুলকে হাত ধরে টেনে ঘরে নিয়ে এলো। মিতুলও হালকা হেসে বলল, আমি ভালো আছি। তুমি কেমন আছো তাহমিনা? জি আপা, ভালো। খুব ভালো হয়েছে আপনি আসছেন। আমি আপনার জন্য আচার বানায় রাখছি আপা, আজকে নিয়ে যাবেন যাওয়ার সময়। ঠিক আছে, অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে তাহমিনা। এখন বলো, স্যার কোথায়? কোন স্যার? বড় স্যার তো রুমে ঘুমাইতেছে, আর আশিক ভাইজান ওনার রুমে। ভাইজানের কি জানি হয়েছে গো আপা, কথাবার্তা বলে না তেমন, জিম মেরে থাকে সারাক্ষণ। হুম, আচ্ছা,
আমি দেখা করতে এসেছি ওনার সাথে, দেখা করে আসি। আচ্ছা আপা। মিতুল দোতলার সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। তাহমিনা সেদিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তারা দুজনে একসাথে খুব মানাবে। ইস, কি মিষ্টি আপাটা। দরজায় হালকা টোকা দিল মিতুল। ভেতর থেকে আওয়াজ ভেসে এলো, এখন আমাকে বিরক্ত করো না তাহমিনা, আমি পরে খাবার খেয়ে নেব। মিতুল দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। মিতুলকে এই মুহূর্তে এখানে দেখে ভূত দেখার মতো চমকে উঠল আশিক। খাটে বসে থেকে সে দাঁড়িয়ে পড়ল। আপনি এখানে? মিতুল লম্বা লম্বা পা ফেলে আশিকের একদম সামনে এসে বলল, হ্যাঁ আমি। কেন, কোনো সমস্যা? আপনাকে এই মুহূর্তে এখানে আশা করিনি। আপনি আশা না করলেও আমি এসেছি। হুম। হুম, শুধু এইটুকুই? মানে? আর কিছু বলার নেই? কি ব্যাপারে? গত 15 দিন আমার সাথে একবারও দেখা করতে আসেননি কেন? আপনি সুস্থ হয়েছেন খবর পেয়েছে, তাই আর বিরক্ত করতে চাইনি। বলতে বলতে বারান্দার দিকে চলে গেল আশিক। মিতুলও পিছু পিছু গেল। আচ্ছা তাই? 15 দিন আগে তো এই কথাগুলো বলেনি, এখন হঠাৎ এসব বলছেন কেন? তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি। আমি অযথায় জোর করে কারো জীবনে জায়গা করতে চেয়েছিলাম, যেটা উচিত নয়। বাহ, খুব ভালো বোধোদয় হয়েছে আপনার। হুম। আমাকে মিস করেননি? না। একটুও না? আপনি কি এসব বলতে এসেছেন? না, অন্য কিছু বলতে এসেছি। বলুন। আমার বিয়ের কথাবার্তা চলছে। আশিকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল মনে হয়। ভালো তো। বিয়ে কার সঙ্গে জানেন? আমি কিভাবে জানবো? আপনার সবচেয়ে কাছের বন্ধুর সাথে, বাবার পছন্দ, পারফেক্ট পাত্র, নিশান সাহেব। আশিক অনুভূতি শূন্য দৃষ্টিতে মিতুলের দিকে তাকালো। মেয়েটির চোখে মুখে কেমন কষ্ট ও যন্ত্রণা। নিজের বিয়ের কথা এত অবলীলায় বলতে এসেছে, তাও আবার কষ্ট নিয়ে। কেন? নিশান খুব ভালো ছেলে, আপনি সুখী হবেন। হ্যাঁ, তা তো অবশ্যই হব। এমন ভালো জীবনসঙ্গী পাবো কখনো ভাবিনি। বলতে বলতে মিতুলের গলা ধরে এলো। কি বলতে এসেছিল আর কি বলল, সব কিছু এলোমেলো হয়ে গেল মুহূর্তে। অগ্রিম কংগ্রেচুলেশন। বিয়ের তারিখ ঠিক হলে জানাবো, চলে আসবেন। আশিক অল্প অল্প করে মিতুলের দিকে এগিয়ে গেল। এই মায়া ভরা মুখটি আর এত কাছ থেকে দেখার সুযোগ হয়তো হবে না। তবু মনে মনে একটাই সান্ত্বনা দিল নিজেকে, নিশান মানুষ হিসেবে অসাধারণ। মিতুল ভালো থাকবে। আশিক একদম মিতুলের নিঃশ্বাসের কাছাকাছি। কি সুন্দর চেহারা, কি সুন্দর চোখ, কেবল তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। আশিককে এমন কাছে পেয়ে মিতুলের ইচ্ছা হলো ওকে ভীষণভাবে জড়িয়ে ধরে বলতে, আমি আপনাকে ভালোবাসি আশিক, আর কাউকে না। আমি পারবো না বিয়েটা করতে আশিক, প্লিজ। কিন্তু মনের কথা মনেই রইল, মুখ দিয়ে বের হলো না। শুধু চোখ বেয়ে অজস্র অশ্রুধারা নেমে এলো। আমার চোখের ভাষা কি আপনি পড়তে পারেন না আশিক? দেখতে পান না আপনার জন্য ভালোবাসার সমুদ্র এই চোখে? কেন কষ্ট দিচ্ছেন এভাবে? মনে মনে আওড়ালেও মুখে কিছুই এলো না। শুধু অশ্রু বিসর্জন করতে করতে মিতুল অস্ফুট স্বরে বলে উঠল, আসি। মিতুল চলে গেল। আশিক ঠায় দাঁড়িয়ে রইল। মিতুল কাঁদছিল। সেই কান্নায় অন্য কিছু ছিল আশিক দেখেছে। তবে কি সে ভুল করলো? কোথাও কি কোনো বড় ভুল হয়ে যাচ্ছে? মিতুল চুপচাপ বারান্দার মেঝেতে বসে আছে। আজকের চাঁদটাও যদি আলো ছাড়াচ্ছে, কিন্তু তার কাছে চাঁদটাকেও আজ ভীষণ বিষণ্ণ লাগছে। বারান্দায় মিতুলের পছন্দের কিছু ইনডোর প্লান্ট রাখা। কখনো কখনো মিতুল সেগুলোর সাথে বসে সময় কাটায়, পানি দেয়, একটু করে ছেঁটে দেয়। আজ সেগুলোর দিকেও নজর নেই। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সে এক মনে। মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সে কি ভীষণ দেরি করে ফেললো মনের কথা বুঝতে? আশিককে কি তবে চিরকালের জন্য হারিয়ে ফেললো? বাবার পছন্দে সে বিয়েটা করলেও কি আদৌ সুখী হবে নিশানের সাথে? মনে কত হাজারো প্রশ্ন, কিন্তু একটার উত্তরও মিতুলের জানা নেই। হঠাৎ পেছন থেকে তুতুলের কণ্ঠ পাওয়া গেল। আপা, কি করছো অন্ধকারে বসে? খাবে না? না রে, ইচ্ছে করছে না। তুতুল এসে বসলো মিতুলের পাশে। হতাশ ভঙ্গিতে বলল, তোমার কি মন খারাপ আপা? কিছু হয়েছে? তেমন কিছু না। কেন রে? তোমার চেহারায় কেমন কষ্টের ছাপ। কি হয়েছে বলো প্লিজ। মিতুল ভালো করে তাকালো তুতুলের দিকে। কত হবে বয়স তুতুলের? এই হয়তো শুরু চলছে, কিন্তু বয়সের তুলনায় বুঝ জ্ঞান অনেক বেশি তুতুলের। বয়সে মিতুলের ছোট হলেও কাজকর্মে মনে হয় বড় বোন সে। সব সময় মিতুলকে মমতায় আগলে রাখতে চায় ছোট এই বোনটি। তুতুল, আমার কাছে আয়, তোকে জড়িয়ে ধরে আদর করি না অনেক দিন হলো। তুতুল হেসে এগিয়ে এলো।
আপা তাকে যখনই জড়িয়ে ধরে মনে হয় মা ওকে জড়িয়ে ধরেছে। তার কাছে মনে হয় পুরো দুনিয়ার সব মায়া আপার মধ্যে কানায় কানায় পরিপূর্ণ করে দেওয়া আছে। আপা পুরোটাই মায়া। আপা, হুম। বাবা বলছিল তোমার বিয়ের ব্যাপারে। তুমি সত্যি বিয়ে করে চলে যাবে আপা? আমি যে খুব একা হয়ে যাব। তুতুলের কথা শুনে মিতুলের বুকটা ভারী হয়ে এলো। সে তো চায় না যেতে। কি হয় বিয়ে না করলে? থেকে গেলে কি হয়? এই পরিবার, বাবা আর তুতুলকে ছাড়া মিতুল কোনো দিনও কোথাও গিয়ে থাকেনি, একদিনের জন্যও না। যে তো চেয়েছিল বিয়ে না করতে, কিন্তু মাঝখান থেকে সেই মানুষটা হঠাৎ করে মনের দখল নিয়ে নিল। এখন তাকেও হারাতে হচ্ছে। সব কিছু এলোমেলো লাগছে মিতুলের। আপা, তোমাকে খুব বেশি মিস করব আমি। পাগলি, আমি কোথাও যাব না। তোকে ছেড়ে আমি থাকতেই পারবো না। যদি যেতে হয় তুইও সঙ্গে যাবি। যা, এ হয় নাকি? ইচ্ছে থাকলে সবই হয়। এখন এসব দুঃখের কথা বাদ দে তো। চল বাবার কাছে গিয়ে বসি। অনেকদিন বাবার সাথে গল্প করা হয় না। হ্যাঁ, চলো চলো, বাবাও খুশি হবে। মিতুল পরদিন অফিস জয়েন করলো। অনেক কাজ জমে থাকায় সে দিনভর ব্যস্ত রইল অফিসের কাজেই। বিকেলে অফিস থেকে বের হবে এমন সময় আশিকের মেসেজ পেল। রুমে ডেকেছে সে। মিতুলের ইচ্ছে করলো না লোকটার সামনাসামনি হতে। দূরত্ব যেহেতু ভাগ্য তৈরি করে দিয়েছে, তার থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। কিন্তু যদি কোনো জরুরি কোনো কাজ থাকে তাহলে, তাই অনিচ্ছা সত্ত্বেও রওনা হলো আশিকের রুমের দিকে। আসতে পারি স্যার? আসুন। ভেতরে ঢুকলো সে। মিস মিতুল, আমাদের নতুন ডিলটার জন্য যে চিঠি রেডি করা হয়েছিল সেটা কি ক্লায়েন্টকে ফরওয়ার্ড করা হয়েছিল? জি স্যার, আমি সকালে সেটা পাঠিয়ে দিয়েছি। গুড। ওই ডিলটায় আপনি আর নাদিয়া আমাদের সিনিয়র এমপ্লয়ি রিয়াজ সাহেবকে অ্যাসিস্ট করবেন। আশা করি ভালো একটা ফিডব্যাক পাবো আপনাদের কাছ থেকে। ওকে স্যার, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আশিক আর কিছুই বলছে না দেখে মিতুল বলল, আসি স্যার তাহলে আমি। বলে ঘুরতে নিলেই আশিক বলে উঠল, এত তারা কেন বাসায় ফেরা হঠাৎ? এনিথিং স্পেশাল? সরি স্যার, বুঝতে পারিনি। কি বলতে চাচ্ছেন? বলতে চাচ্ছি সামনে যেহেতু বিয়ে, হবু বরের সাথে সময় কাটাতে যাচ্ছেন বুঝে। বলতে বলতে উঠে এলো মিতুলের দিকে। এক্সকিউজ মি স্যার, এটা আমার পার্সোনাল ব্যাপার। অফিসিয়াল কথা ব্যতীত আপনাকে আমি কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। আচ্ছা নিশান্ত, হলে এখন আপনার পার্সোনাল ব্যাপার। ভালো। স্যার একটু দূরেতে দাঁড়ান, এত কাছাকাছি আসা ভালো নয়। মিতুলের নিষেধ সত্ত্বেও আশিক ওর কাছাকাছি দাঁড়িয়ে রইল, চোখ ওর মুখের উপর নিবদ্ধ। এই চোখ, হে মুখ আমি আজীবন ভীষণভাবে মিস করবো মিতুল। জীবনের প্রথমবার কাউকে এত ভালো লেগেছিল, কিন্তু সে যে আমার ভাগ্যে থাকবে না কখনো ভাবিনি। এত মায়াবী হতে কে বলেছিল আপনাকে? এইসব কথার এখন কোনো মানেই নেই। আমি চাই প্লিজ আরেকটু থাকুন, হয়তো এই মুহূর্তে জীবনের দ্বিতীয়বার আসবে না। মিতুলের আবারও নিজের মনের কথাগুলো আশিককে বলতে খুব ইচ্ছা হলো, কিন্তু অজানা কোনো শক্তি তাকে বাধা দিল সে জানে না। চোখ বাধা মানল না, ভিজে এলো মুহূর্তেই আশিক। আরেকটু এগিয়ে এসে মিতুলের মাথায় হাত রাখলো। পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মিতুল, আমার জীবনে একটাই চাওয়া, আপনি যেন অনেক সুখী হন। আপনার মতো চমৎকার একটি মেয়ে সবটুকু সুখ ডিজার্ভ করে। নিজেকে আর ধরে রাখতে পারল না মিতুল। সময়, স্থান, পরিবেশ সবটুকু ভুলে আছড়ে পড়ে আশিককে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনি খুব খুব খারাপ। কেন এলেন আমার জীবনে? আপনি এসে সব এলোমেলো করে দিলেন। এত যন্ত্রণা আমি নিতে পারছি না। আমার প্রতিটা মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আপনি আমার চোখের ভাষা বোঝেন না, বোঝেন না। আমি কি বলতে চাই? অফিসের শুরু থেকে আমাকে জ্বালিয়ে আপনার শান্তি হয়নি, এখনো জ্বালিয়ে যাচ্ছেন। কোন জন্মের শোধ নিচ্ছেন? এমন আবোল তাবোল অনেক কিছু বলতে লাগলো মিতুল। আকস্মিক মিতুলের জড়িয়ে ধরায় আশিক স্তব্ধ হয়ে গেল। নিজের হাত দুটোকে অনেক কষ্টে কন্ট্রোল করে রেখেছে। না, সে অনুমতি ব্যতীত মিতুলকে ছোঁয়ার অধিকার চায় না। এ শিক্ষা সে পায়নি। মিতুল নাকের পানি চোখের পানি এক করে আশিকের শার্ট ভিজিয়ে ফেললো। বলতে থাকলো, আমি খুব ক্লান্ত, আমি আর পারছি না। প্লিজ আমাকে আর যন্ত্রণা দিবেন না আপনি, দোহাই লাগে। আশিক আবার মিতুলের মাথায় আস্তে করে হাত বুলিয়ে বলল, শার্ট ধোয়ার জন্য আমার বাসায় কিন্তু বউ নেই, আমাকে কষ্ট করে ধুতে হবে। সম্বিত ফিরল মিতুলের। ছট করে মাথা তুলে আশিকের দিকে তাকালো। সে জড়িয়ে ধরে আছে আশিককে। আচমকা ছেড়ে দিল তাকে। গাল দুটো লাল হয়ে গেল মিতুলের। কি করেছে সেটা? নিজেকে নিজে গাল দিতে ইচ্ছে হলো। আশিক মিতুলকে লজ্জা পেতে দেখে আমারও বলল, শার্ট ধোয়ার জন্য হলে একটা বউ দরকার মনে হচ্ছে আজ। আপনি তো বিয়ে করে নিচ্ছেন,
এবার আমার কি হবে? মিতুল ভেঙচি কেটে বলল, আপনার জন্য বউ না, জরিনা বই ঠিক আছে। এমন খারাপ লোকের কপালে বউ জোটানো কোনো দরকারই নেই। গেলাম আমি। বলেই ছুটে বেরিয়ে গেল। আর এক মুহূর্ত এই খারাপ লোকের সামনে থাকতে চায় না সে। আগলেও নেবে না, ছাড়বেও না। ভয়ঙ্কর বদলোক একটা। অপর প্রান্তে আশিক সেখানেই ঠাঁই দাঁড়িয়ে রইল। মিতুল যতক্ষণ তাকে জড়িয়ে ধরেছিল মনে হয়েছিল তার জীবনের সেরা মুহূর্ত। এই সময় এখানেই থমকে যাক। কেমন হয় মিতুলকে বললে? মিথুল, আমাকে সারা জীবন জড়িয়ে ধরার দায়িত্ব শুধু আপনার। এই দায়িত্ব আমি আর কাউকে দিতে চাই না। নেবেন দায়িত্বটা? আকাশে বড় থালার মতো একটা সুন্দর চাঁদ উঠেছে। মিতুল বারান্দায় রাখা বেতের চেয়ারটায় বসে চাঁদের সেই অদ্ভুত সৌন্দর্য অবলোকন করছিল। তুতুল কফি হাতে বারান্দায় এসে মিতুলের পাশে বসতে বসতে বলল, চাঁদটা কি সুন্দর দেখেছো আপা? হ্যাঁ, তাই দেখছিলাম। মনে আছে আপা, ছোটবেলায় আমরা গ্রামে নানু বাড়িতে উঠোনে পাটি বিছিয়ে শুয়ে শুয়ে চাঁদ দেখতাম? হুম, খুব মনে আছে। সেদিনগুলো কি সুন্দর ছিল, তাই না আপা? হুম। ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। আফসোস। তুতুর, বলো। গ্রামে যাবি? মিতুলের কথা শুনে তড়াক করে লাফিয়ে উঠল তুতুল। চকচকে চোখে মিতুলের দিকে তাকিয়ে বলল, সত্যি যাবে আপা? ইস, কতদিন গ্রামে যাই না, খুব ইচ্ছে করছিল যেতে। হ্যাঁ, আমার ওই শহরের বাতাসটা খুব ভারী ভারী লাগছে রে। মনে হচ্ছে গ্রামের বিশুদ্ধ বাতাস বুক ভরে টেনে না নিতে পারলে আমি মরেই যাব। তাই ঠিক করেছি, অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে গ্রামে যাব। খুব মজা হবে আপা, আমার তো ভেবে খুশিতে নাচতে ইচ্ছে করছে। থ্যাংক ইউ আপা। বলে মিতুলকে জড়িয়ে ধরল তুতুল। মিতুল বোনের কাণ্ড দেখে হাসতে শুরু করলো। এখনো বাচ্চামি গেল না মেয়েটার। মনে মনে তারও ভালো লাগতে শুরু করলো। জীবনের টানাপোড়েনে সেই ভীষণ হাঁপিয়ে উঠেছে। এসব থেকে সে অল্প সময় হলেও কিছুটা মুক্তি পেতে চায়। বাবার সাথে আলাপ করে খুব শীঘ্রই গ্রামে রওনা দিতে চায় মিতুল। পরদিন অফিসে গিয়ে চেয়ারম্যান স্যারের কাছ থেকে 3 দিন ক্যাজুয়াল লিভ নিল মিতুল। আশিক স্যারের কাছে গেল না সে। কোনোভাবেই আর মুখোমুখি হতে চায় না লোকটার। দূরত্ব থেকে সে বুঝিয়ে দিতে চায় দূরত্বের যন্ত্রণা ঠিক কতটুকু। লাঞ্চের টাইমে অফিস থেকে বাসায় চলে গেল মিতুল। বিকেলে ট্রেনে বাবা আর তুতুলের সাথে রওনা দেবে গ্রামের উদ্দেশ্যে। লাঞ্চের সময় হলে বাবার রুমের দিকে যাচ্ছিল আশিক। যেতে যেতে দেখলো মিতুলের ডেস্ক ফাঁকা। ভাবলো হয়তো লাঞ্চ করতে গিয়েছে, তাই খুব একটা গ্রাহ্য করলো না। ইমতিয়াজ সাহেব নিজের রুমেই বসে কিছু জরুরি কাগজপত্র দেখছিলেন। আশিককে রুমে ঢুকতে দেখে বললেন, এই যে আশিক, এসেছো বাবা? তোমারই অপেক্ষা করছিলাম। তুমি হঠাৎ অফিস আসতে গেলে কেন বাবা? বাসে রেস্ট নিতে পারতে। আমি একদম ঠিক আছি বাবা, টেনশনের কিছু নেই। লাঞ্চ অর্ডার করেছি, আজ বাপ বেটা একসাথে লাঞ্চ করব। হ্যাঁ, অবশ্যই। অফিসের ঝামেলায় তোমার সাথে ঠিক করে আমার লাঞ্চই করা হয়নি। আজ একসাথে লাঞ্চ করবো আমরা। বাই দ্য ওয়ে, মিতুল কি তোমার সাথে দেখা করে গিয়েছে? ইমতিয়াজ সাহেবের প্রশ্ন শুনে আশিক ভ্রু কুঁচকালো। আজ তো মিতুলের সাথে দেখাই হয়নি। বাবা কি দেখা করার কথা বলছে? না তো, আমার সাথে দেখা হয়নি। আর গিয়েছে মানে কোথায় গিয়েছে? ও তাই, তোমার সাথে দেখা করেনি তাহলে? আমি ভেবেছি দেখা করেছে। মিতুল 3 দিনের ছুটি নিয়েছে, বললো পরিবারের সাথে কোথাও যাবে। আমি শিওর না কোথায় যাবে, ভেবেছিলাম তুমি জানো, তোমাকে হয়তো বলে গিয়েছে। না। মনে মনে ভীষণ ক্ষুব্ধ হলো। ও, তাহলে এখন কৃতকর্ম তাকেই ফেরত দেওয়া হচ্ছে। পরক্ষণেই ভাবলো, সে কেন ক্ষুব্ধ হচ্ছে? সে তো চেয়েছিল এই দূরত্ব আসুক। তাহলে কেন মিতুল কোথাও গেছে শুনে ভীষণ খারাপ লাগছে। মিতুল তার বাবা আর তুতুলকে নিয়ে যখন রেল স্টেশনে পৌঁছালো তখন ট্রেন ছাড়ার আর 15 মিনিট বাকি। দ্রুত পায়ে ট্রেনে উঠে বসলো ওরা। ঠিক সময় মতো ওদের ট্রেন ছেড়ে দিল। ট্রেন যখন ঢাকা ছাড়ছে তখন মিতুল ছোট্ট করে নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, প্রিয় শহর, আমি একটু নিঃশ্বাস নিয়ে গ্রামে যাচ্ছি। প্রিয় মানুষটাকে না পাওয়ার কষ্ট যে আমি আর নিতে পারছি না। বারবার আমার নিঃশ্বাস আটকে আসছে, তাই যাচ্ছি। আমি ফিরে না অবধি তুমি ভালো থেকো। অপরদিকে শহরের অন্য প্রান্তে বহুতল বিশিষ্ট একটি ভবনে এক সুপুরুষ অফিসের জানালায় দাঁড়িয়ে সূর্যের অস্তাচলের দিকে তাকিয়ে ভাবছিল, দিন দিন খুব কঠিন হয়ে পড়ছে আপনাকে ছাড়া মিস মিতু। এত চেষ্টার পরেও আমরা মায়া কাটাতে পারছি না। আপনার মায়া আমাকে ঘিরে ধরেছে, সর্দি গিয়ে আরো বেশি জড়িয়ে পড়েছে। এর সমাধান খুঁজতেই হবে। ভাবতে ভাবতেই একটি নাম্বারে ডায়াল করল সে। মিতুলরা যখন গ্রামে পৌঁছালো তখন প্রায় মধ্যরাত। গ্রামে তাদের সুন্দর একটি একতলা বাড়ি। বাড়ির নাম পুষ্পভিলা। বাড়ির সামনে বাগান বিলাস ফুলের গাছ,
ফুলে ফুলে ছেয়ে আছে। মিতুলের মা রাবিয়া বেগমের ফুল খুব পছন্দ করতেন। তিনি নিজে এই বাড়িটি সাজিয়েছিলেন আপন হাতে। ইচ্ছে ছিল বুড়ো বয়সে মেয়েদের বিয়ে দিয়ে স্বামীর সাথে এই গ্রামে এসে থাকবেন, কিন্তু ভাগ্যে হয়তো অন্য কিছুই লেখা ছিল। বৃদ্ধ বয়স পাবার আগেই সময় ফুরিয়ে গেল তার। এই বাড়ি থেকে অদূরেই পরম শান্তিতে ঘুমিয়ে রয়েছেন রাবিয়া। রাবিয়া চলে যাওয়ার পর শওকত সাহেব বাড়িটিকে সযত্নে রেখেছেন। বছরে দুবার তিনি গ্রামে আসেন, স্ত্রীর স্মৃতি রোমন্থন করে সেই আগের দিনগুলোই ফিরে যান। মেয়েদের নিয়ে আগে প্রতি বছর আসা হলেও ইদানিং মিতুলের ব্যস্ততার কারণে কম আসা হয়েছে গ্রামে। অনেকদিন পর আবার বাড়িটায় ঢুকে শান্তি শান্তি লাগলো শওকত সাহেবের। মিতুল যতবার তাদের এই গ্রামের বাড়িটায় আসে ততবার তার মনে হয় সে মায়ের খুব কাছাকাছি এসে পড়েছে। আজও তার ব্যতিক্রম হলো না। পুষ্পভিলায় এসে সে যেন অনেক দিন পর নিঃশ্বাস নিল। তুতুলের সব কিছুতেই উৎসাহ বেশি। সে খুশি খুশি গলায় বলল, আপা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো বুঝতেই পারছি না। গ্রামে এসে কি যে ভালো লাগছে। কালকে সকালেই আমরা ঘুরতে বের হবো, কেমন? বোনের হাসি মুখ দেখে মিতুলেরও ভালো লাগলো। মেয়েটা বাসায় একা একা থাকে বেশিরভাগ, অফিসের জন্য সময় দিতে পারে না ওকে। এই ছুটিতে ওকে অনেক অনেক সময় দেবে মিতুল ঠিক করলো। বাবাকে তার ঘরটা দেখিয়ে মিতুল বলল, বাবা, তুমি বিশ্রাম করো কিছুক্ষণ, আমি আসমা চাচির সাথে কথা বলে খাবারের ব্যবস্থা করছি। তুতুল, তুইও যা। শওকত সাহেব বললেন। ঠিক আছে মা, আমি রুমে গেলাম, খুব ক্লান্ত লাগছে। তুতুল বাবাকে তার রুমে পৌঁছে দিয়ে নিজের রুমে চলে গেল। মিতুল মূল দরজা দিয়ে বের হয়ে উঠোনে চলে গেল। উঠোনের পশ্চিম পাশে অসমা চাচিদের ঘর। শওকত সাহেবের দূর সম্পর্কের ভাই ছিলেন রফিক চাচা। সেই চাচা মারা যাওয়ার পর তার স্ত্রী অসমা এই ঘরে থাকেন। দুটো ছেলে আছে তার, মাদ্রাসায় পড়ে। শওকত সাহেব সাধ্যমতো সাহায্য করেন তাদের। গ্রামে এলে আসমা চাচি রান্না করে খাবার পাঠান প্রতিবেলার। মিতুল আসমা চাচির ঘরের সামনে গিয়ে ডাকলো, চাচি, আমরা এসেছি। চাচি। ভেতর থেকে সুন্দর হাসি দিয়ে মধ্যবয়সী এক মহিলা বেরিয়ে এসে বললেন, মা, মিতুল, আসছো তোমরা? কতদিন পর দেখলাম। দাঁড়িয়ে কেন মা? ঘরে আসো। তুতুল কই? তুতুলকে ফ্রেশ হতে পাঠিয়েছি চাচি। খুব ক্ষুধা পেয়েছে আমাদের। খাবারের ব্যবস্থা কি? আসমা হেসে বললেন, তোমরা আসার খবর পেয়েই সব ব্যবস্থা করেছি মা। তোমার পছন্দের দেশি মুরগি আর আলুর তরকারি, শুটকি ভর্তা, শিম ভর্তা, সোনা মুগের ডাল ভুনা আর জলপাই দিয়ে ছোট মাছ রান্না করেছি। ওয়াও চাচি, শহরে তো আমরা এসব করার সময় পাই না। তুমি এত সময় নিয়ে এত কিছু রান্না করেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুনে আরও খিদে বেড়ে গেল। মা, তুমি ফ্রেশ হও, গিয়ে ডাইনিং রুমে বসো সবাই। আমি সব খাবার নিয়ে আসছি। আচ্ছা। ডাইনিং রুমে সবাই খেতে বসেছে। শওকত সাহেব আসমার আর তাদের ছেলেদের খোঁজ খবর নিলেন। আসমাকে তিনি নিজের ছোট বোনের মতোই ভালোবাসেন। আসমাও শওকত সাহেবকে যথাসাধ্য সম্মান করে। গ্রামে এলে সযত্নের কোনো ত্রুটি রাখে না। আসমা তুতুলের পাতে মুরগির মাংস তুলে দিতে দিতে বলল, ছোট রাজকুমারীর পড়াশোনা কেমন চলছে? তুতুল হেসে বলল, খুব ভালো চাচি, সামনে এইচএসসি পরীক্ষা দিব, দোয়া করবে বেশি বেশি। আসমা হেসে বললেন, মেয়ে বলে কি, দোয়া চাইতে হয়? তোমাদের জন্য সব সময় আমি দোয়া করি। মিতুলের দিকে তাকিয়ে বলল, মিতুল মা, শুনলাম বড় চাকরি পাইছো, শুনে অনেক খুশি হয়েছি। কিন্তু অনেক শুকিয়ে গেছো তুমি। বেশি করে খাও মা। এই নাও, একটু ছোট মাছ নাও। অনেক অনেক খেয়েছি চাচি। সবগুলো খাবার মজা হয়েছে। 3 দিন আছি, তোমার হাতে সব মজার খাবার খেয়ে যাব। আসমা হেসে বললেন, অবশ্যই অবশ্যই, বছরে আসোই একবার। যত্ন করার তো সুযোগ পায় না। মাঝে মধ্যে এসো মা, আমাদেরও ভাল লাগবে। চেষ্টা করব চাচি। আচ্ছা মা, খাও পেট ভরে এবার। খাওয়া দাওয়া পর্ব শেষে তুতুল আর মিতুল ওদের রুমে চলে গেল। শওকত সাহেব আসমাকে ডেকে বললেন, আসমা, তুমি মিতুল তুতুলকে খুব স্নেহ করো সব সময়, তাই তোমাকে জানানো প্রয়োজন মনে করছি। মিতুলের জন্য আমি একজন পাত্র দেখেছি। পাত্র খুব ভদ্র, মার্জিত, ভালো চাকরি করে ঢাকায়। দোয়া করো যাতে এখানে বিয়েটা হয়। আলহামদুলিল্লাহ ভাই সাহেব, এ তো খুশির সংবাদ। অবশ্যই দোয়া করি মিতুল মায়ের জন্য। বুঝলে আসমা, মেয়েটাকে বিয়ে দিয়ে যেতে না পারলে আমি বোধহয় মরেও শান্তি পাবো না। ভাই সাহেব, এমন কথা বলবেন না। আপনার এখনো দায়িত্ব বাকি। মেয়েদের সংসার সুখ সবটুকু দেখা বাকি। এর আগে কোথাও যাওয়া হচ্ছে না ভাই সাহেব, এসব বলবেন না। জানি না আসমা কতদিন বাঁচবো, শুধু মেয়েগুলোর সুখ দেখা ভাগ্যে থাকলে হয়।
বুবু চলে যাওয়ার পর মেয়েদের আপনি যেভাবে আগলে রেখেছেন, এমন কয়জনে পারে ভাই সাহেব? আল্লাহ নিশ্চয়ই এর প্রতিদান আপনাকে দিবেন। তাই যেন হয় আসমা। বলতে বলতে শওকত সাহেব নিজের রুমের দিকে চলে গেলেন। আসমা কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে ডাইনিংয়ের সব গোছাতে লাগলো। পরের দিন খুব সকালে মিতুল আর তুতুল ঘুম থেকে উঠে পড়ল। গ্রামে এলে কেন যেন তাদের খুব ভোরে ঘুম ভেঙে যায়। দু বোনে মিলে ফ্রেশ হয়ে নামাজ সেরে বেরিয়ে পড়ল বাইরে। শওকত সাহেব নামাজ পড়ে ঘুমিয়েছেন একটু, তাকে আর ওরা জাগালো না। কিছুক্ষণ মায়ের কবরের পাশে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ওরা দুজন। বাড়ির দক্ষিণ কোণে একটা পুকুর আছে। পুকুরের চারপাশে নারিকেল গাছ। সেই গাছের ছায়া পড়ে পুকুরের পানি ঠান্ডা হয়ে থাকে সব সময়। কি সুন্দর পরিষ্কার টলটলে পানি সেই পুকুরে। পুকুরের মাঝ বরাবর সুন্দর একটা ঘাট তৈরি করা। ঘাটে সিঁড়িতে বসে মিতুল পা ভিজিয়ে দিল। তুতুলও পাশাপাশি বসে পা ভেজালো। আপা, পানি কি সুন্দর ঠান্ডা, কি আরাম লাগছে। হ্যাঁ, ঠিক বলেছিস। আপা, তোমার বিয়েটা গ্রামে হলে খুব ভালো হয়, তাই না? বিয়ের কথা শুনতেই মিতুলের মন আবারও খারাপ হতে শুরু করলো। আশিকের কথা মনে পড়েছে। সাথে সাথেই মাথায় সুন্দর একটা চিন্তা এলো। ইস, যদি এই পুকুর ঘাটে আশিককে পাশে নিয়ে পানিতে পা ভিজে বসে থাকা যেত। পর মুহূর্তেই মনে এলো, এই জীবনে সব স্বপ্ন সত্যি হয় না। কিছু স্বপ্ন অঙ্কুরেই ঝরে যায়, যেমন ঝরে পড়ে শীতের হিমেল হাওয়ার হলদেটে একটা একটা পাতা, ঠিক সেই রকম। এই আপা, কি ভাবছো? তুতুলের ডাকে সম্বিত ফেরে মিতুল বলল, না, কিছু না। চলো ক্ষেতের দিকটায় যাই, হেঁটে আসি। চলো। দু বোনের পুকুর ঘাট থেকে উঠে ক্ষেতের দিকে গেল। দিগন্ত চোরা ফসলের ক্ষেত, হরেক রকমের ফসল সেখানে। দু বোনে অনেকক্ষণ সে ক্ষেতের আইল ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে শেষমেশ বাড়ি ফিরল। বাড়ির মূল ফটকের দিকে আসতেই কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে পা থেমে গেল মিতুলের। কার গলা শোনা যাচ্ছে? একটু এগোতেই আসমা চাচি এগিয়ে এসে বললেন, মা, মিতুল তোমার কাছে একজন এসেছেন শহর থেকে, চলো তো একটু। মিতুল মূল ফটকটা পেরোতেই স্তব্ধ হয়ে গেল। এই লোক এখানে কি করে? ঠিকানা পেল কিভাবে? কেন এসেছে? উফ, শহরে জ্বালিয়ে শান্তি হয়নি, এখন গ্রামও চলে এসেছে কেন? অপরদিকে বাগান বিলাস গাছটার নিচে দাঁড়িয়ে মিতুলের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসল আশিক ইমতিয়াজ মাহমুদ। তার চোখ যেন বলতে চাইছে, কি গো সুন্দরী, কেমন চমকে দিলাম? এবার পালিয়ে যাবে কোথায়? ছাদ থেকে নেমে এসে আশিক সোজা পুকুরের দিকে গেল। সেখানে ইলাহি কাণ্ড বসেছে। জেলেরা প্রচুর মাছ ধরছে। শওকত সাহেবের হাসি যেন আর ধরছে না। এত এত মাছ উঠবে তিনি কল্পনাও করেননি। আশিককে দেখা মাত্রই বলে উঠলেন, এই যে বাবা, এসেছো? এসো এসো, দেখো কত মাছ উঠেছে। তুমি তো বাবা বিশাল ভাগ্যবান মনে হচ্ছে, তোমার ভাগ্যেই এত মাছ ধরা পড়লো। আশিক হেসে বলল, আঙ্কেল, সত্যি এত মাছ আমি আমার জীবনেই প্রথম দেখলাম। আমাদের এই দেশটার সম্পদের প্রাচুর্য একদম টুইটম্বর। বিদেশেও আমি এতটা শান্তি পাইনি যে এই গ্রামে এসে পাচ্ছে। এখানকার সবকিছু এত এত সুন্দর। শওকত সাহেব মুগ্ধ চোখে আশিকের কথাগুলো শুনতে লাগলেন। এত বড় ঘরের ছেলে, অথচ কথাবার্তা চাল চলনে একদম মাটির কাছাকাছি। বড় মনে ধরল তার ছেলেটিকে। দুপুরের খাবার টেবিলে শওকত সাহেব আশিককে নিয়ে খেতে বসলেন। মিতুল আর তুতুলও আছে। আসমা খাবার বেড়ে দিচ্ছেন। তাদের এত আপ্যায়নে আশিক মুগ্ধ হয়ে গেল। সবাইকে মনে হচ্ছে যেন কত কালের আপন। ভালোবেসেছিল এই পরিবারের বড় মেয়েকে। এখন মনে হচ্ছে পরিবারের প্রতিটি মানুষই তার ভীষণ ভীষণ আপন। চিরকাল শূন্য বাড়িতে থাকতে থাকতে তার মনে হতো জীবন ভীষণ অসুন্দর আর একাকী। কিন্তু আজ যেন ধারণা পাল্টে গেল, জীবন সবাইকে নিয়ে আসলে ভীষণ ভীষণ সুন্দর। এসব ভাবতে ভাবতে আশিকের মনে হলো এমন একটা সুন্দর দিনে শওকত সাহেবের কাছে সে তার আবদারটি রাখবে। তার আদরের বড় মেয়েকে সে মন প্রাণ দিয়ে ভালোবেসে সে কথাটা জানাবে। তিনি যদি আপত্তি করেন তবুও সে বোঝাতে চেষ্টা করবে। তিনি নিশ্চয়ই শেষমেশ আশিকের কথা রাখবেন। মনে মনে সে প্রস্তুতি নিতে লাগলো। এদিকে মিতুলের বড় দুশ্চিন্তায় সময় কাটতে লাগলো। একদিকে বাবা অন্য ছেলে দেখছেন, অন্যদিকে আশিক এখানে তাদের বাড়ি অবধি এসে বসে আছে, ঠিকঠাক কিছু বলছেও না। মিতুলের মনে হলো সে যেন এক গোলক ধাঁধায় আটকে গিয়েছে। সন্ধ্যার মৃদুমন্দ বাতাস এসে ঘরটা একদম ঠান্ডা করে দিয়ে যাচ্ছিল। মিতুল বিকেলের দিকে একটা লম্বা ঘুম দিয়ে মাত্র উঠেছে। হঠাৎ মনে হলো এক কাপ কফি নিয়ে ছাদে গেলে বেশ হতো। তুতুলকে কাছাকাছি কোথাও দেখা যাচ্ছে না। মেয়েটাকে কাজের সময় কখনোই পাওয়া যায় না। যাক, সে নিজেই এসে এক কাপ কফি করে নিতে পারবে।
রান্নাঘরে কফি বানানোর সব কিছু পেয়ে গেল। বাবার কথা মনে আসতেই মিতুলের মনে হলো বাবা তো ঘরেই নেই। তিনি তার বাল্যকালের এক বন্ধুর বাসায় আড্ডা দিতে গিয়েছেন, তাই ঘরটা এখন শুনশান লাগছে। গুনগুন করে গান গাইতে গাইতে কফি বানাচ্ছিল মিতুল। হঠাৎ পেছন থেকে কারো আসার শব্দ পেয়ে সেদিকে তাকাতেই দেখলো রান্নাঘরের দরজায় আশিক দাঁড়িয়ে। মিতুল অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি আপনি বাবার সাথে যাননি? তখন না বললেন বাবার সাথে আপনিও যাবেন, গ্রাম ঘুরে দেখা হবে একসাথে। গিয়েছিলাম তো, কিন্তু আপনার বাবাই বললেন আমাকে চলে আসতে, তিনি একটু পরে আসবেন। চলে আসতে বললো কেন? আমার আসলে ওখানে খুব বোরিং লাগছিল আর আপনাকে মিস করছিলাম খুব, তাই আমি ওনাকে বাসায় ফেরার কথা বলতে উনি বলল আমি যেন চলে আসে, উনি পরে আসবেন। এসেই যখন পড়েছেন কি আর করার, বসুন, আমি আপনার জন্য কিছু নাস্তা বানিয়ে দিই। নাস্তার সময় হয়ে গিয়েছে, বাবা হয়তো নাস্তা করি একেবারে আসবেন। নাস্তা লাগবে না, কি বানাচ্ছিলেন যেন, কফি নাকি? হুম, আমার জন্য 1 কাপ বানান, কফি খাই বরং। ঠিক আছে, বসার ঘরে গিয়ে বসুন, আমি নিয়ে আসছি। কেন, আমি এখানে থাকলে কি সমস্যা? আমি কি আপনাকে খেয়ে ফেলবো? না, তা না, আচ্ছা থাকুন। বলতে বলতেই হঠাৎ কারেন্ট চলে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মিতুল তখনও চুলা জ্বালায়নি বলে এক ফোঁটাও আলো নেই রান্নাঘরটায়। মিতুল অন্ধকার ভয় পায় ভেবেই আশিক একটু উঁচু স্বরে বলে উঠল, মিতুল, আপনি কোথায়? মিতুলের গলা শোনা গেল। সে বলল, এই তো আমি এখানে, ম্যাচের বক্সটা পাচ্ছি না,